ম্যানচেস্টার সিটির যে ডাউনফলটা, মানে ম্যানচেস্টার সিটি কিছু কিছু সাপোর্টারদের সাথে কথা হচ্ছিল, মানে আমি ইন্ডিয়ান সাপোর্টারদের কথা বলছি, যারা ইন্ডিয়াতে থেকে ম্যানচেস্টার সিটি সাপোর্টার, এরকম কিছু আমার বন্ধুবান্ধব আছে, তাদের সাথে কথা হচ্ছিল, ভাই এরা 12টা ম্যাচের ডিপ্রেশন নিতে পারছে না। আমরা 12 বছরের ডিপ্রেশন হাসি মুখে কাটিয়ে দিলাম, মানে এখনও কাটাচ্ছি এখনও এর 12 ম্যাচের। তবে হ্যাঁ, এই যে আনরিয়াল যে ডাউনফলটা আমরা কেউ এক্সপেক্ট করিনি এটা হতে পারে। মানে লাস্ট 8টা প্রিমিয়ার লিগ ম্যাচের মধ্যে 6টা হার, সব মিলিয়ে 12টা ম্যাচের মধ্যে 9টা হার। একটা টপ নচ টিম যাকে দেখে সিজনের শুরুতে মনে হচ্ছিল যে এই টিমটা হারতে পারে না, যারা মনে হয় প্রিমিয়ার লিগে প্রথম 9টা ম্যাচে আনবিটেন ছিল, এরকম একটা কিছু চলছিল, আনবিটেন ছিল বা একটা এসেছিলাম কিছু একটা। তো যাই হোক, তো যেটা মোদ্দা কথা এখন আজকে অ্যাস্টন ভিলার কাছে ম্যানচেস্টার সিটি হেরেছে, বাজেভাবে হেরেছে, মানে 2-1 রেজাল্টের দিকে যাবেন না, রেজাল্টটা অনেক অন্যরকম হতে পারতো। সিটিও চান্স পেয়েছিল, এমন নয় যে সিটি চান্স পায়নি, কিন্তু কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা যেটা আজকে ম্যান সিটির, আমি চট করে ম্যান সিটির আমি খুব ডেডিকেটলি ম্যান সিটির খেলা আমি দেখি না, মানে চ্যাম্পিয়ন্স লিগে বড় খেলাগুলো, আদারওয়াইজ আমি সিটির খেলা সেইভাবে দেখি না। মানে একটা বুঝতেই তো পারছেন, ইউনাইটেড ফ্যান একটা গা জ্বালার মনোভাব তো থাকবেই না, একটা হিংসা তো থাকবেই রে বাবার, মানুষ তো নাকি, ঠিক আছে, ইউটিউবে ভিডিও করছি বলে কি একদম সবই দেখতে হবে এরকম কোনো মানে আছে? নেই। আজকে যখন অ্যাস্টন ভিলা ভার্সেস ম্যানচেস্টার সিটি খেলাটা দেখছিলাম, তো এই আশা নিয়ে দেখতে বসেছিলাম যে আজকে অ্যাস্টন ভিলা ম্যাচটা জিতেছে। পেপ গার্দিওলাকে পুরো ম্যাচে যা যেভাবে, কারণ ক্যামেরাম্যানদেরও তো একটা আলাদা দায়িত্ব থাকে, ক্যামেরাম্যানদের একটা আলাদা গুরুত্ব আছে ফুটবলের দুনিয়ায়। তারা এক একটা এমন আপনাদের সামনে মুহূর্ত তুলে ধরবে, যেমন আজকে পেপ গার্দিওলাকে যেভাবে তারা মুহূর্তগুলো তুলে ধরলো, আর পেপ গার্দিওলাকে যা দেখে মনে হচ্ছিল, অনেকে এটা বলবেন যে পেপ গার্দিওলা হয়তো কাছে প্ল্যান নেই, মানে এটা যেটা ইভেন পেপ গার্দিওলা কালকে নিজেও বলেছে প্রেস কনফারেন্স, যে আমাদের টিম এখনও ভালো, কিন্তু আমার প্লেয়ারগুলো নেই। এবার যারা তার কাছে অ্যাভেলেবেল, সেই টিমটারও মোটামুটি দাম $780 মিলিয়ন, ইউরো এরকম কিছু হবে, 780 মিলিয়ন ইউরোস সেই টিমটারও ভ্যালু। তো পেপ গার্দিওলা যদি এখন বলে যে তার কাছে প্ল্যান নেই, কারণ তার কাছে রড্রি নেই, মানছি তার কাছে রড্রি নেই, এছাড়া তার কাছে আদারওয়াইজ তো মোটামুটি আর সবই আছে। দেখুন, ম্যানচেস্টার সিটির এই ডাউনফলটা এরমভাবে হোক না হোক, ডাউনফল একটা হতো, আজ না হলে কাল হতো, এটা আমরা সবাই জানি। যে পেপ গার্দিওলা বলেই হয়তো এটা আরও বেশি করে চোখে লাগছে, কারণ পেপ গার্দিওলার কেরিয়ারে কোনো দিন এই জিনিসটা হয়নি। বাট এটাও দেখতে হবে, যখনই পেপ গার্দিওলার কেরিয়ারে একটা ডাউনফল আসার চান্সেস তৈরি হয়েছিল, সেটা বায়ার্ন মিউনিকে, সেটা বার্সেলোনায়, পেপ গার্দিওলা কিন্তু এই সিটির মতো এত লং কোনো ক্লাবেতে কখনো ম্যানেজার হিসাবে থাকেনি। যখন বার্সেলোনাতে একটা টাইম এলো, যখন রিয়াল মাদ্রিদ সাডেনলি বার্সেলোনার দ্যাট ফেমাস টিকি টাকা সিস্টেমটাকে ভাঙতে শুরু করলো জোসে মরিনো, তো সেই সময় কিন্তু পেপ গার্দিওলা বার্সাতে আর কন্টিনিউ করেনি, বায়ার্ন মিউনিখেও 3 বছর পর আর কন্টিনিউ করেনি। তো সেই স্ট্রাগলটা যেটা হতে পারতো সেখানেও, কারণ প্রত্যেক টিমই একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যায়, সেইটা কিন্তু পেপকে ফেস করতে হয়নি। পেপ গার্দিওলা যেটা সিটিতে ফেস করছে, কারণ সিটির এবার একটা ট্রানজিশন মোমেন্ট আসবে, টিমটাতে একটা টিমটা একটা ঝাঁকুনির দরকার। পেপ গার্দিওলার একটা বিখ্যাত ইন্টারভিউ আছে উইথ রিও ফার্ডিনান্ড, যেখানে রিও ফার্ডিনান্ডকে পেপ গার্দিওলা একটা কথা বলছে যে স্যার অ্যালেক্স ফার্গুসন যে 13টা প্রিমিয়ার লিগ জিতেছে, সেই 13টা প্রিমিয়ার লিগের মধ্যে 1টা 2টো বা ম্যাক্স টু ম্যাক্স 3টে প্লেয়ার বাদ দিলে বাদ বাকি ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু চেঞ্জ হয়েছে। মানে ফার্স্ট প্রিমিয়ার লিগ উইনের সময় যে টিম ছিল, 13 নম্বর প্রিমিয়ার লিগ উইনের সময় সেই টিম নয়, এটা তো কোয়াইট ন্যাচারাল যে চেঞ্জেস আসবেই। বাট অ্যালেক্স ফার্গুসন কিন্তু টিমের মধ্যে কন্টিনিউয়াস চেঞ্জেস এনেছে, প্রত্যেক সিজনে কিছু নতুন প্লেয়ার এসছে, কিছু এক্সিস্টিং প্লেয়াররা বেরিয়েছে। পেপ গার্দিওলার ক্ষেত্রে, এই ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে কিন্তু সেই ট্রানজিশন পিরিয়ডটা এবার আসা শুরু হয়ে গেছে। যেমন যেটা মনে করছি যে দেখুন, শুধুমাত্র এই পেপ গার্দিওলা এখন যেটা প্রেস কনফারেন্সে বলছে আমার কাছে প্ল্যান নেই,
ব্রিং মি মাই প্লেয়ার্স, আমাকে সেই প্লেয়ারগুলোকে ফেরত দাও যারা ইঞ্জুরিতে আছে, যেমন রড্রি ইঞ্জুরিতে আছে, অস্কার বব ইঞ্জুরিতে আছে, যে কিনা এখনও প্রিমিয়ার লিগ খেলেই নি। আর কি ইঞ্জুরিতে আছে আমি সেইভাবে ঠিক বুঝতে পারছি না আর কি ইঞ্জুরিতে আছে। উল্টে যে জিনিসটা আমার মনে হলো আজকের লাইন আপ দেখে, যে কোথাও না কোথাও গিয়ে, যেমন ম্যানচেস্টার সিটিতে মানে পেপ গার্দিওলার যেমন একটা হ্যাবিট আছে না, বড় ম্যাচে খুব ক্রুশাল ম্যাচেতে গার্দিওলা একটু ওভার থিঙ্কিং করে ফেলা, একটা ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি ফেলা, একটা কমপ্লেক্স সিচুয়েশান তৈরি করে ফেলা, যে ট্যাকটিক্সের একটা বেশি মার প্যাঁচ দিয়ে একটু জিনিসটাকে একটু জটিল করে ফেলার একটা টেন্ডেন্সি বরাবর গার্দিওলার আছে। গার্দিওলা নিজেও সেটা বলেছে। এই যে ক্রাইসিস মোমেন্টটা না, আমরা সবাই জানি যখন খুব বিপদ আসে, যখন প্রচণ্ড টাফ টাইম যায়, তখন বলে আপনি আপনার বিজনেসে হোক যেখানেই হোক না কেন, জাস্ট ব্যাক টু বেসিক্স, জাস্ট ফলো ইয়োর বেসিক জিনিসগুলো আবার করা শুরু করুন রেগুলার বেসিস। অনেক সময় জিততে বেসিক জিনিসগুলো ভুলে যায়। তো সেটা না করে আমার আজকে যেটা মনে হয়েছে, অন্তত এই লাইন আপটা দেখে দেখুন, আই ডোন্ট নো গার্দিওলা কেন এই কথাটা বলছে যে আমার কাছে প্ল্যান নেই। আমি সত্যি জানি না এই কথাটা বারবার কেন বলছে আমার কাছে প্ল্যান নেই। স্কোয়াড দেখে তো আমার মনে হলো না, যেখানে আপনার কাছে বেঞ্চে ডিব্রান আছে, আর আমি খুব অবাক হয়ে গেলাম, কিছুতে একটা সমস্যা আছে, কিছুতে একটা সমস্যা হচ্ছে এবার প্লেয়ারদের সাথে। ডিব্রানা আজকে 90 মিনিটস নামেইনি, ইউর টিম ইজ লুজ, বাট সেট যদি খেলতে নাই পারবে তাহলে তাকে স্কোয়াডে রাখার মানে কি আমি জানি না। ফার্স্ট ডিব্রান আজকে স্কোয়াডে ছিল না, মানে বেঞ্চে থাকলেও তাকে নামানো হয়নি। গ্রিলিশ খেলেছে প্রথম থেকে। আজকে সিটির যদি আপনি টিম দেখেন, তাতে সিটির যে দুটো উইঙ্গার, সেই দুটো উইঙ্গার হচ্ছে আপনার বার্নার্ডো সিলভা আর একদিকে গ্রিলিশ। এবার ইউনাইটেড ম্যাচের দিন ম্যাথিউস নুনেসের ওই ইয়েলো কার্ডটা জন্য সাসপেনশন ছিল কি না আমি জানি না, বাট ওই ইয়েলো কার্ডটার কারণে আর ওই পেনাল্টিটা দিয়ে দেওয়ার গিফট করার কারণে সেটা পানিশমেন্ট হিসাবে আজকে নুনেস টিমে ছিল না, এটাও হতে পারে। আমি জানি না সাসপেনশন আছে কি না, বাট আপনার যখন দুটো উইঙ্গার গ্রিলিশ আর বার্নার্ডো সিলভা, আর যেখানে আপনি এই মুহূর্তে এই রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো কোথাও না কোথাও পেপ গার্দিওলা ইগো হয়তো ম্যানচেস্টার সিটির জন্য একটু এখন ক্ষতিকর হয়ে যাচ্ছে। যেটা এতদিন ভালো কাজ করতো, একটু কোথাও ক্ষতিকর হয়ে যাচ্ছে কি আমার অন্তত তাই মনে হয়েছে। কারণ ম্যাচটা যখন দেখছিলাম, তাতে বার্নার্ডো সিলভা আর গ্রিলিশ অ্যাস্টন ভিলার ডিফেন্সকে 1%ও ট্রাভেলে ফেলতে পারেনি, 1%ও। আর তার সাথে ফিল ফোডেনের অফ ফর্ম, হ্যালান্ডের কাছে যতক্ষণ না বল পৌঁছাবে হ্যালান্ড কিছু করতে পারবে না, কারণ এই সিস্টেমটা হ্যালান্ডকে সেই জায়গাটাই দেয় না। কারণ সিস্টেমটাই হচ্ছে হ্যালান্ড জাস্ট ট্যাপ ইন গোল করবে, বক্সের ভেতর থেকে গোল করবে। সো হ্যালান্ডের কাছে এছাড়া কোনো অপশান নেই। মাঝমাঠে কোভাচিচ, রিকো লুইস, গুন্ডোগান তারা কন্টিনিউ চেষ্টা করে গেছে, বাট সেই ফাইনাল থার্ডে গিয়ে সেই ধারটা নেই যেটা ডিব্রানে থাকলে হয়। দুটো উইঙ্গার সাবস্টিটিউটে ছিল পরের দিকে স্যাভিনো আর ডোকু নামার পর সিটির চেষ্টা করেছিল একটু খেলায় ফেরার, বাট সেকেন্ড গোলটা হয়ে গিয়ে খুব চাপ হয়ে গেল। যাই হোক, তো আমি এই একটা জিনিসই স্টিল বুঝতে পারছি না, বা আমার যেটা মনে হয় কোথাও না কোথাও ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার অ্যাপ্রোচ একটু হয়তো পাল্টাতে হবে। কারণ মানে আমি চাইছিলাম আজকে অ্যাস্টন ভিলা জিতুক, কিন্তু একটা টাইমে আমার নিজের বিরক্তি লাগছিল সিটির খেলা দেখে এই জায়গায়। সেই গ্রিলিশের কাছে বল, গ্রিলিশের দুবার পাটাকে নাড়ানো, অ্যান্ড দেন ব্যাক পাস, অ্যান্ড ইউ আর 100 মিলিয়ন আপনাকে কেনা হয়েছে, 100 মিলিয়ন ফর দিস। মানে আমি তো খুব সারপ্রাইজ। ইংলিশ মিডিয়া এখনও অবধি পেপ গার্দিওলাকে তুলোধনা না করে সিম্প্যাথি দেখাচ্ছে, বিকজ তারা এতগুলো চ্যাম্পিয়ন হয়েছে, মানছি, আমিও সেটা মানি। কিন্তু এই ম্যান সিটির এই প্লেয়ারদের নিয়ে আজকে যদি এটা ইউনাইটেড হতো, এতক্ষণে ধুয়ে দিত ইংলিশ মিডিয়া। কিন্তু ইংলিশ মিডিয়া দে আর সাচ মানে কী বলবো, তারা এইমার দুমুখো সাপের মতো। তাদের জন্য প্রত্যেকের স্ট্যান্ডার্ডস কোয়ালিটি আলাদা। মানে এই গ্রিলিশ 100 মিলিয়ন, 100 মিলিয়ন এই তার আউটপুট। বার্নার্ডো সিলভা, আমি সিম্পলি বুঝতে পারি বার্নার্ডো সিলভা অনেক বড় প্লেয়ার, বাট যখন সে খারাপ খেলছে সে প্যাথেটিক। আর পেপ গার্দিওলাকে মানে আমার মনে হয় যে মেবি পেপ গার্দিওলার যে ইগো, যে আই উইল ডু ইট ইন মাই ওয়ে, এই জায়গায়। কারণ আমি টিমটার কোনো প্ল্যান বি দেখতে পেলাম না। আমি সত্যি এই লাস্ট 12টা ম্যাচ যে সিটি হেরেছে, আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, যদি 12টা ম্যাচের হাইলাইটসও দেখেন না, কোনো প্ল্যান বি নেই টিমটায়।
দ্যাট সেম কাইন্ড অফ ফুটবল। আর আর আরেকটা ব্যাপার, এখন মানে আমি পার্সোনালি আমার এটা মতামত ছিল যে ভিনিসিয়াস জুনিয়র তার ব্যালন ডিওর পাওয়া উচিত। বাট আমি এই সিটির এই ডাউনফলটা দেখার পর আমি রিয়েলাইজ করছি খুব ভালোভাবে কেন রড্রি ব্যালন ডিওরটা পেয়েছে আর কেন রড্রি ব্যালন ডিওরটা ডিজার্ভ করে। ভাই আমার মনে হয় ওয়ার্ল্ড ফুটবলের হিস্ট্রিতে কোনো একটা প্লেয়ারের ইঞ্জুরির কারণে এত বড় ড্যামেজ কোনো টিমের হয়নি হয়তো এর আগে। ইভেন মেসিরও ইঞ্জুরির কারণে মনে হয় বার্সা এতটা ভোগেনি, বা মেসি চলে যাওয়ার পর এই লেভেলের ভুগতে হয়নি তাকে। কেন ইমাজিন লাস্ট 12 ম্যাচেস 9 লসেস, ইটস কাইন্ড অফ এ রেলিগেশন টাইপ অফ পারফরমেন্স। তো আর কি মানে দ্যাটস অল। এখনও এটা মনে হচ্ছে না, মানে ইটস সিরিয়াসলি আনরিয়েল মানে সিটির এই ডাউনফলটা। বাট এখন মানে আমি ইগারলি ওয়েট করছি টু সি যে কীভাবে পেপ গার্দিওলা এখান থেকে বের করে নিজেকে আর নিজের টিমকে। প্রেস কনফারেন্সে এসে এসে বলছে এই কথাটা যে ইয়েস আই উইল ব্যাক মাই প্লেয়ার্স, আমি আবার যতক্ষণ একটা চ্যাম্পিয়ন্স লিগ বা প্রিমিয়ার লিগ জিতবো ততক্ষণ আমি যাবো না। বাট দিস ইজ গেটিং ওয়ার্স। আমি জানি সিটি এখান থেকে বেরোবে অ্যান্ড দে উইল ব্যাক, মানে ভয়ঙ্করভাবে হয়তো কাম ব্যাক করবে। বাট স্টিল ইট ইজ গেটিং ওয়ার্স অ্যান্ড এটা দেখে কিন্তু সিচুয়েশান আরও খারাপ লাগছে। কারণ সত্যি কথা বলতে কোনো সাডেনলি টিমটা সব কিছু মানে সমস্ত তাল কেটে গেছে, সমস্ত সুর তাল মানে এভরিথিং ইজ গন সাডেনলি। এটা কী করে হতে পারে আমি বলছি সত্যি মানে চিমটি কাটতে হবে এরমভাবে যে এটা দেখার পর যে সিটি, দ্যাট মাইটি ম্যানচেস্টার সিটি এইভাবে মুখ থুবড়ে পড়েছে। সো লেটস সি গাইস কীভাবে তারা কাম ব্যাক করে। কালকে ইউনাইটেড উইল প্লে এগেন্সট বর্নমিউথ, আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ফর ইউনাইটেড। যদিও তারা টটেনহামের কাছে হেরে গেছে EFL কাপ কোয়ার্টার ফাইনালে, ওই ম্যাচটা নিয়ে আমি আর ভিডিও করতে পারিনি, দেয়ার ওয়াজ ইনফেকশন আমার মুখে হয়েছিল যার কারণে। বাট কালকে ম্যাচটা দেখি অ্যান্ড দেন উই উইল টক অ্যাবাউট ইট। কালকে আরেকটা বড় ম্যাচ আছে, টটেনহাম ভার্সেস লিভারপুল, খুব ইম্পর্টেন্ট ম্যাচ ফর টু টিমস। তো এটুকুই, কাল দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই গাইস, টেক কেয়ার।